আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে সঞ্চালনার দায়িত্বে আছি আমি জান্নাতুল ফেরদাউস কবিতা। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন কিন্তু সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, কিন্তু আজ একটাই প্রশ্ন সবার মনে জেগে উঠছে, গণতন্ত্রকে এগিয়ে নিতে আমরা কি সমঝোতায় পৌঁছতে পারছি? রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য, ভোটের পদ্ধতি নিয়ে দ্বন্দ্ব, পিআর না ব্যালটে ভোট, আর কোনটি বা জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারবে? আজকের আলোচনায় আমরা খুঁজব সেই উত্তরের দিশা, যেখানে থাকবে গণতন্ত্র, জনগণ এবং ভবিষ্যতের বাংলাদেশ। এবং কথা বলার জন্য আজকে আমাদের মাঝে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ASM মোকাররেবুর রহমান নাসিম, ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক, এবি পার্টি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের। আপনাকে ধন্যবাদ, দর্শক ভাইদের বোনদেরকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে হ্যাপেনিং পয়েন্টের বিষয় নির্ধারণ করেছি ভোটের দ্বন্দ্ব, পিআর নাকি ব্যালট। এটা নিয়ে তো অনেকের মধ্যে অনেক রকমের প্রশ্ন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনেক মতানৈক্য আমরা দেখতে পেয়েছি। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের নির্বাচন ঘিরে প্রধান দলগুলোর মধ্যে মতানৈক্যটা আসলে কেন তৈরি হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে মতানৈক্য তখনই তৈরি হয় যখন ব্যক্তিগত হোক অথবা রাষ্ট্রীয় হোক, যদি স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় থাকে। জি। তো যারা রাজনীতি করেন তাদের একটা স্বার্থ থাকে, সেই স্বার্থটা আমরা শুনে থাকবো যে জাতির কল্যাণে আমরা কাজ করি, জাতির কল্যাণে আমরা রাজনীতি করি, জাতির কল্যাণে আমাদের জীবন বিলিয়ে দেই। এটা একটা তাদের স্বার্থ। তো স্বার্থটাকে কিভাবে তিনি প্রতিষ্ঠিত করবেন, জনগণকে কিভাবে তিনি তার স্বার্থর দ্বারা এবং তার আন্দোলনের দ্বারা বা তার নেতৃত্বের দ্বারা তিনি জনগণকে কিভাবে সাহায্য করবেন, উন্নত করবেন, এগিয়ে নেবেন দেশটাকে, এই পদ্ধতি নিয়ে যখন একাধিক পার্টির সাথে দ্বিমত তৈরি হচ্ছে যে আমি এই পদ্ধতিতে গেলে আমি এইভাবে সাহায্য করতে পারি, আপনি এভাবে গেলে এভাবে পারেন, তখনই দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। মূলত স্বার্থ কেন্দ্রিক একটি ধারণা যখন আমাদের ভিতরে এসে গেছে যে নির্বাচন অথবা পিআর অথবা ব্যালট, যেটা এক্সিস্টিং যেটা পদ্ধতি আছে, যেটাই বলেন না কেন, এখানে কিন্তু স্বার্থই একটাই। সবাই বলছে আমরা নির্বাচন চাই। কেউ কি বলেছে যে আমরা নির্বাচন চাই না? কেউ বলেছে আমরা জনগণকে সার্ভ করব না? সবাই সার্ভ করবে, কিন্তু কিভাবে করবে, পদ্ধতিটা নিয়ে দ্বন্দ্ব। আপনি ভাবছেন যে এই পদ্ধতিতে গেলে আপনি উইন করবেন, আমি ভাবছি এই পদ্ধতিতে গেলে আমি ভালো করব, তখন আপনার সাথে আমার দ্বন্দ্ব তৈরি হচ্ছে। জনগণ এখানে তখন আর মুখ্য থাকছে না, থাকছে আপনাকে চেয়ারে বসতে হবে অথবা আমাকে বসতে হবে। আচ্ছা, পদ্ধতির সাথে জেতার যে সম্ভাবনার বিষয়টা আপনি বলছিলেন, এটা কিভাবে আসলে নির্ভর করে? আপনি শুরুতেই বলছিলেন যে ভোটের দ্বন্দ্ব, যেটা ভোটের দ্বন্দ্বটা কোথা থেকে আসলো। আমরা কিন্তু এই বছর যেভাবে শুনছি পিআর পদ্ধতির কথা, বিগত দিনে কিন্তু আমরা এভাবে শুনি নাই। এটা তো সঠিক। হ্যাঁ। এখন আমরা জানতে পাচ্ছি যে পৃথিবীর অনেকগুলো দেশে, প্রায় অর্ধেক দেশে, রাষ্ট্র সারা দুনিয়ার ভিতরে অর্ধেক দেশেই পিআর পদ্ধতি কম বেশি চালু আছে। তো এই পদ্ধতিটা কিভাবে বলছে যে সংখ্যানুপাতিক আনুপাতিক হারে ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠিত করা। আর একটা আমাদের দেশে চলমান, যেটা জনগণ চিনে, সবাই চিনে, যে একজন নির্দিষ্ট এলাকায় ভোটে দাঁড়াবেন, ব্যক্তিকে আমরা চিনি, তিনি আমাদের এলাকার মানুষ অথবা বাহিরের মানুষ, তিনি একটা দল থেকে এসেছেন, আমরা তাকে দেখে শুনে আমরা ভোট দিচ্ছি একটা মার্কায়। কিন্তু পিআর পদ্ধতিতে তা হচ্ছে না, কোনো ব্যক্তি ভোট করছে না, এখানে দল তার নিজস্ব প্রতীক দিয়ে সারা বাংলাদেশে ব্যালটে দিয়ে দিবে। ফর এক্সাম্পল, আমার মার্কা মোবাইল, মোবাইলে সবাই ভোট দিবে, সারা দেশে ভোট কাস্ট করে নেওয়ার পরে যখন কাউন্টিং হবে দেখা যাবে যে আমি 1% ভোট পেয়েছি, আমি তখন 3টা এমপি পদ পাবো ভাগে, অংশীদারিত্বের ভিত্তিতে। আর যখন একটি ভোটও মিস হবে না, তখন কিন্তু লস হবে না। এখন আমি আর আপনি যখন একটি নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনি পেয়েছেন 1,01,000 ভোট, পেয়ে উইন করেছেন, আমি পেয়েছি 1,09,000 ভোট, আপনার থেকে কত ভোট কম? 100 ভোট কম। এখন আমি হেরে যাব, তাহলে আমার এই 1,09,000 ভোটের কোনো দাম নেই। পিআর পদ্ধতিতে হলে এই 1,09,000 ভোট কাউন্ট হবে, হবার পরে সারা দেশে এরকম পরাজিত প্রার্থীদের অথবা বিজিত প্রার্থীদের যে ভোটগুলি কাউন্ট করার পরে যেটা আসবে, সেটার একটা লিমিটেড পার্সেন্টেজ অনুযায়ী আমাকে সংসদীয় আসন বন্টন করে দেওয়া হবে। তখন দলের প্রধান বা নেতৃবর্গ যারা থাকবেন, তারা ওই আসনগুলো যাকে যাকে মনে করবে তাকে দেবে, অথবা আগে লিস্ট প্রকাশ করে থাকবে, তাকে এক থেকে সিরিয়ালি দিয়ে দিবে। অর্থাৎ কোনো ভোটে আসলে বৃথা যাবে না, সবার পিআর পদ্ধতিতে যাবে না। হ্যাঁ, পিআর পদ্ধতির ক্ষেত্রে কোনো সমর্থনই বৃথা যাবে না, সবগুলোই আসলে কাজে লাগবে। আচ্ছা, রাজনৈতিক দলগুলো কি গণতন্ত্রের স্বার্থে আদৌ সমঝোতায় পৌঁছতে পারবে? আপনার কি মনে হয়? প্রশ্নটি যদি আমি এভাবে বলি যে আমাদের পৌঁছা উচিত, গণতন্ত্রের স্বার্থে
দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে আমাদের ঐক্যমতে পৌঁছা উচিত এবং আমাদের একটি নির্দিষ্ট জায়গায় একত্রিত হওয়া উচিত, একমত হওয়া উচিত, হাত মিলানো উচিত। তা যদি না হয়, জেদাজেদির কারণে বাংলাদেশে সাম্প্রতিক সময় আমরা যদি 3টি নির্বাচন পর্যালোচনা করি, শুধুমাত্র এই জায়গায় কিন্তু আমরা ঠকে গেছি যে আমরা কাউকে ছাড় দিতে রাজি নই। ছাড় দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে নাই। তৈরি হচ্ছে না। এইটা যতক্ষণ না থাকবে, শিওর আপনি থাকেন যে আমাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব হবে না। আচ্ছা, বাংলাদেশে এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট বা আমরা যে অবস্থার কথা বলতে পারি, সেই ক্ষেত্রে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এখন কি সম্ভব? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ভোট আমরা কিন্তু সব সময় বলে আসছি। সবাই বলছেন, বিগত দিনেও বলেছে যে অবাধ ভোট হয়েছে, নিরপেক্ষ হয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কিন্তু আপনারাই টেলিভিশনের মাধ্যমে দেখিয়েছেন, সাংবাদিক বন্ধুরা দেখিয়েছেন যে কতগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কতগুলো কুকুর মাঠে শুয়ে আছে। সেই ভোটকেও বলা হয়েছে সুন্দর ভোট হয়েছে। আমরা কি এরকম কিছু চাচ্ছি? না, আমরা চাচ্ছি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমাদের দেশে যদি 12,90,00,000 ভোট হয় এখন, বা 13 কোটি যদি হয়, 13 কোটির মধ্যে যদি 10 কোটি মানুষ যদি ভোট দেয়, অর্থাৎ 20 কোটি মানুষের 50%, তাহলে আমরা এটা ধরে নিতে পারি স্বতঃস্ফূর্ত হয়েছে। কোনো কোনো আসনে, ঢাকার মতো জায়গায় যেখানে এত সচেতন মানুষ, সেখানে মাত্র 10% ভোটেও এমপি হওয়ার নজির আছে। তো এটা তো স্বতঃস্ফূর্ত হয় না। সুতরাং আমাদের এই জায়গায় অবশ্যই ট্রেস করতে হবে যে আমরা যাতে করে জনগণকে সকল মহল থেকে কেন্দ্রমুখী করতে পারি, ভোটমুখী করতে পারি। সবাই যেন লাইনে যায়, আপনিও বলবেন, আমিও বলবো, উনিও বলবে, সবাই বলবে, একটা আনন্দর মতো। সারা পৃথিবীতে এত আনন্দ করে ভোট হয় কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশে কিন্তু আনন্দ উৎসব মুখর পরিবেশে ভোট হয়। আপনি এটা নিশ্চয় খেয়াল করেছেন। অবশ্যই। তো আমরা এই ধরনের, যদিও বিগত দিনে আমরা 91-এর ভোটের কথা অনেকেই বলে থাকি যে ওটা একটা ভালো ভোট হয়েছিল, তুলনামূলক ভালো হয়েছিল। তো আমরা চাই তার থেকে আরো বেটার একটি ভোট, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের প্রত্যাশাও তাই। তিনি একজন ব্যতিক্রম ধর্মী মানুষ, তিনি একজন উদার মনা মানুষ, তিনি একজন সুশিক্ষিত, উচ্চশিক্ষিত এবং সারা পৃথিবী যার নখদর্পণে এরকম একজন ব্যক্তি অবশ্যই 91 বলেন আর 96 বলেন আর 2018 বলেন, আমরা এমন কোনো ভোটের সাথে তুলনা করতে চাইনি যে উনি এমন একটি ভোট আমাদের এক্সক্লুসিভ ভোট করে দিয়ে যাবেন যে ভোটটা একবারে নিজের আলোয় আলোকিত হয়ে থাকবে। আচ্ছা, এবার একটি প্রশ্ন যেটি রাখতে চাই যে রাজনৈতিক দলগুলোর মতানৈক্য নিয়ে আমরা কথা বলছিলাম, একমত হতে পারছে না। আপনি পিআর পদ্ধতি সম্পর্কে বললেন, পিআর পদ্ধতির ক্ষেত্রে কোনো ভোটই আসলে বা কোনো সমর্থনই আসলে অগ্রহণযোগ্য হবে না, ফালানো হবে না, সবগুলো ভোটই কাউন্ট হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মতানৈক্যে কেন পৌঁছতে পারছে না? এর পেছনের কারণটা আসলে কি? সেটা আমিও ইতিমধ্যেই শুরুতে বলেছিলাম যে জয়ী হওয়ার জন্য একটা সম্ভাব্য ইন্ডিকেটর আছে সকল দলের কাছে। বর্তমানে যে দলটি আছে, আওয়ামী লীগের অ্যাবসেন্সে, জাতীয় পার্টির অ্যাবসেন্সে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এমন একটি অবস্থানে আছে তার বিকল্প নেই। সারা বাংলাদেশে তার এত সংখ্যক ভোটার আছে এবং এতগুলো নেতাকর্মী আছে যে নির্বাচন যদি বর্তমান পদ্ধতিতেই হয় তাহলে সেই দল এত ভালো করবে তাদের ধারণা, এবং এটা অনেকের ভিতরেই ধারণাও রয়েছে, যদিও কিছু তাদের ইতিমধ্যে দুর্নাম ছড়িয়ে গেছে, সেটাকেও ওভারকাম করে তারা চলে যাবে। সুতরাং তারা ক্ষমতা এমনিতে চলে যাবে। কিন্তু যখন পিআর পদ্ধতিতে হবে, আপনি যদি গত দিনের নির্বাচনী পরিসংখ্যানগুলো দেখেন, হয়তো বিএনপি 25% বা 30% ভোট পেয়েছে ধরে নেন, তাহলে 100% মানুষের মধ্যে 30% যদি বিএনপি পায় আর 30% ভোট যদি মানুষ না দেয়, তাহলে কত হলো? 60, আরো 40% থাকে। এই 40% ভোট যদি পিআর পদ্ধতির মাধ্যমে একত্রিত হয়ে যায়, তাহলে 30% বিএনপি চায় তারা বেশি পেয়ে যাবে, তারা জোটবদ্ধভাবে তারা সরকার গঠন করতে পারে। কিন্তু যদি এককভাবে ভোট হয় তাহলে কিন্তু বিএনপির সাথে এরা কোনো তুলনাই করতে পারবে না। এই 40% ভোট ভেঙে ভেঙে হয়তো 10% সিটও পাবে না। আমি কি বোঝাতে পারলাম কিনা যে সেই জায়গাটা, মানে 40% ভোট তারা ইউনাইটেড হতে পারছে না। পিআর হলে তারা ইউনাইটেড হয়ে যাবে, কারো 5টা সিট, কারো 10টা সিট, কারো 15টা সিট, তারা তখন এসে সরকার গঠন করার উদ্যোগ নেবে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে, যেটা একটু আগে বললাম, এই কারণটাতেই এটা একটা বড় ইস্যু, একটা বড় ইস্যু এটা বলা যায়, যেটা আমি আপনাকে বলছিলাম যে মতানৈক্যে যে সমস্যাটা তৈরি হচ্ছে। রাইট, আমি যেটা একটু আগে বলছিলাম যে আপনি 1,01,000 ভোটে এমপি হয়েছেন, আমি 1,09,000 ভোট পেয়ে হেরে গেছি। তো পিআর পদ্ধতি হলে তো আমার দল এইটা কাউন্ট করবে এবং একটা এমপি পেয়ে যাবে অন্য কোথাও। জি, আমরা আরো আলোচনা করব এই বিষয়টা নিয়ে। ভোটের দ্বন্দ্ব, পিআর নাকি ব্যালট? আমাদের একটা বিরতির সময় হয়েছে।
দর্শক আমাদের সঙ্গে থাকুন, কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এবং অতিথিকে নিয়ে আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদাউস কবিতা। কথা বলছিলাম ভোটের পদ্ধতির দ্বন্দ্ব নিয়ে, পিআর নাকি ব্যালট। কথা বলছিলাম এএসএম মোকাররেবুর রহমান নাসিমের সাথে, ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক, এবি পার্টি। আবারও বিরতির পরে ফিরে এসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতিতে যাবার আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, কেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হচ্ছে এই পদ্ধতিগত বিষয়গুলো নিয়ে, এবার একটু জানতে চাইবো যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগী যারা আছে তাদের দৃষ্টিতে এই নির্বাচন বিতর্ক কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের ভেতরে তারা সবসময় পৃথিবীর বিভিন্ন দেশেই ওয়াচ করে। জি, তারা একটা ফান্ডিং করতে চায় দীর্ঘমেয়াদে। হুট করে তো কিছু করা সম্ভব না। ওনারা চাইছেন বা চাইবেন যে এই দেশটা যারা কন্টিনিউ 4-5 বছর চালাবে, পরিচালনা করবে, তাদের সাথে একটা এমও করতে, কাজ করতে। এখানে একটা ফান্ডিং করবে, ফান্ডিং করার পরে সরকার আবার 2 মাস পরে ভোট দিয়ে চলে যাবে। পরবর্তী সরকার এসে সেই ফান্ডিংটা অথবা সেই ইস্যুটাকে অতটা গুরুত্ব নাও দিতে পারে, বেশি গুরুত্ব দিতে পারে। এই জায়গায় তারা চিন্তা করে যে এই জায়গায় আমাদের ইনভেস্ট অথবা বিনিয়োগটা যথার্থ হবে কিনা, বা আমরা 6 মাস পরে করব কিনা। এই জন্য যখন তাদের দৃষ্টিতে নির্বাচন বিতর্ক তারা এইভাবে অবজার্ভ করে যে তারা আসলে কি করতে চাচ্ছে, তারা নির্বাচনকে নিয়ে যে বিতর্ক করছে, তারা সত্যি সত্যি নির্বাচন চাচ্ছে কিনা, বা তারা এটাকে ইস্যু করে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে কিনা কোনো গোষ্ঠী, তারা এটা অবজার্ভ করছে। এই জন্য যে তারা এখানে একটা ইনভেস্ট করতে চায়, বিনিয়োগ করতে চায়। তো বিনিয়োগ করার ক্ষেত্রে তারা একটা সময় চায়। যে কোনোভাবেই একটা জায়গায় যদি আপনি কিছু ডেভেলপ করতে চান, স্বাভাবিকভাবেই আপনাকে একটা সময় দিতে হবে। তো সেই সময়টা যদি নির্বাচিত সরকার হয় তাহলে ভালো হবে। কমপক্ষে 5 বছর আমাদের দেশের নিয়ম অনুযায়ী 5 বছর থাকবে। তো 5 বছরে একটা এমইও যখন করবে সরকারের সাথে, তারা নিশ্চিন্তে ওই 5 বছর তারা কাজটা উঠিয়ে নেবে। তো এইভাবেই তারা চিন্তা করার কারণেই আমাদের বিতর্কটা তারা অবজার্ভ করছে। আপনি ভালো কথা বলেছেন। ভোটারদের আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর এখন আসলে কি রকমের পদক্ষেপ নেওয়া উচিত? ভোটারদের আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের দেশে এখন তো অনেক বড় দল নেই। সব আগে যেমন ত্রিভুজ আকারে একটা দল ছিল, যে একটা আওয়ামী লীগের নেতৃত্বে একটা দল ছিল, বিএনপির অ্যালাই একটা দল ছিল, জামাতের একটা ছিল। এখন তো শুধু বলা যেতে পারে দুটো বড় দল, বাকি ছোট দল অনেকগুলো আছে। তো বড় দলের ভিতরে যদি বিএনপি এবং জামাত তারা যদি জনগণকে আশ্বস্ত করে যে আমরা ভোটে এসে গেছি, তোমরা চলে আসো, আর কোনো সমস্যা নেই, আমরা ঠিকঠাক মতো ভোট করতে চাই, দেখবেন মানুষ আনন্দের মতো মাঠে নেমে গেছে। কিন্তু যখনই এক গ্রুপ আর এক গ্রুপকে দোষারোপ করছে, ওকে ধাক্কা মারছে, ও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, সে আবার তাকে ফেলে দিচ্ছে। এখন এই ধাক্কা এবং ফেলে দেওয়া এটা কিন্তু বিভিন্ন ইস্যুতে হচ্ছে, ভাষায় হচ্ছে, আচরণে হচ্ছে, অর্থনীতিতে হচ্ছে, বিভিন্নভাবেই কিন্তু আমি এটাকে মিন করতে চাচ্ছি। তো সুতরাং জনগণ তখন ওই বিদেশিদের মতো ভাবা শুরু করেছে যে আসলে আমরা কি করব, আমরা ভোটের দিকে। জনগণ আসলে একটা ঘোরের মধ্যে পড়ে গেছে যে তারা আসলে তারা মানে রাজনৈতিক দলগুলো এরকম করছে, আমাদের আসলে আমাদের কি করা উচিত, তারা কিন্তু ডিসিশন নিতে ওয়েট করছে। জনগণ কিন্তু মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এটা কিন্তু আমি অনেকের সাথে কথা বলে জেনেছি যে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কারণ ইতিপূর্বে প্রায় 20 বছর ধরে আমরা কিন্তু স্বতঃস্ফূর্ত ভোট পাইনি। আমিও যদি ভাবি যে আপনি ভোট দিয়েছেন কিনা গত 10 বছরে, হয়তো বা শোনা যাবে দেওয়া হয়নি, ব্যস্ততার কারণে হয়নি অথবা যে কোনো কারণে হয়নি। কিন্তু এইটা আমরা চাচ্ছি না। একটা ব্যাপার ছিল, মানুষ নিরাপত্তাহীনতা ছিল, অনাগ্রহ ছিল, রাজনৈতিক প্রেসার ছিল, সব মিলিয়ে আমাদের স্বাধীনতার বিপক্ষে, ব্যক্তি স্বাধীনতার বিপক্ষে হয়তো আমাকে আমার সাক্ষী দিতে হবে, ভোট দিতে হবে, সেটা আমি চাইনি, এজন্য দিতে যাইনি, বিভিন্ন কারণ ছিল। ওই কারণগুলি যদি আবারও এখন দেখা যায় তাহলে কিন্তু আবারও এই পরিবর্তনের ভোট হবে না। আমাদের লাভটা কি হলো? আমরা এত বড় একটা গণ অভ্যুত্থান করলাম, সবকিছু মিলে যদি বলি যে আবারও যদি আমরা সে আগের রূপরেখা দেখতে পাই বা আগের মতো সেই বিতর্ক দেখতে পাই, সেটা আসলে কেন চাই আমরা? একটু জানতে চাইবো যে আগের নির্বাচনগুলোতে ভোটের পদ্ধতি নিয়ে যে বিতর্ক ছিল, সেখান থেকে আসলে আমরা কি শিক্ষা পেয়েছি?
আমরা অনেক সময় বলি যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। আমার ব্যক্তিগত অপিনিয়ন, এখানেও আমরা কোনো শিক্ষা নিইনি। রাজনীতিবিদরা, এবং গতকালকে দেখেন আমাদের পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই এবং মহাসচিব সেক্রেটারি জেনারেল উনি আসাদুজ্জামান ভূঁইয়া, ব্যারিস্টার ফুয়াদ ভাই যে বক্তব্যগুলো কালকে নির্বাচন কমিশনের মিটিং শেষেও দিয়েছেন, তারা কিন্তু এই কথাগুলি বলতে চেয়েছেন যে নির্বাচনের পদ্ধতি নিয়ে এবং নির্বাচনটাকে আপনার এক্সক্লুসিভ করার জন্য যেভাবে এগিয়ে যাওয়া দরকার সেই পদ্ধতিগুলো নিয়ে কথা না বলে আমরা শুধু কাদা ছোড়াছুড়ি করছি। এর ফলে কি হচ্ছে যে আমাদের নিজেদের ভিতরে অনাস্থা তৈরি হচ্ছে, অথচ সবাই কিন্তু গণ অভ্যুত্থানের পার্ট। এই বিএনপি তারা হচ্ছে গণ অভ্যুত্থানের পার্ট, এই জামাত ইসলাম তারা গণ অভ্যুত্থানের পার্ট। বাংলাদেশে এখন যারা রাজনীতি করছে সবাই কিন্তু এই পক্ষের শক্তি। তাদের মধ্যে কেন বিভেদ আসবে? সেটাই আসলে জনগণের প্রশ্ন সেখানে। কেন এই সবাই অভ্যুত্থানের পক্ষে থাকি, তাহলে কেন আমাদের মধ্যে এবং আজকে যাদের কারণে আমরা এই যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা বলি অনেকে বলছেন, বা আমরা গণ অভ্যুত্থান যেটা পরবর্তী যে সরকার পেয়েছি, এই সরকার তো এই সবার আন্দোলনের ফসল। তো সেই জায়গায় আমরা আবার নতুন করে বিভেদ তৈরি করে আমাদের দেশকে কি আমরা পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছি কিনা, সেটাই প্রশ্ন রয়ে গেল। আমরা আমাদের সময় স্বল্পতার কারণে আর খুব বেশি আমরা এগোতে পারলাম না। তবে যেতে যেতে সবশেষ যে প্রশ্নটি করতে চাই, রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, জনগণের আস্থার ব্যাপার নিয়ে আমরা কথা বলছিলাম, নির্বাচন কমিশন এদের যে ভূমিকা এখানে আসলে কতটা নিরপেক্ষ কার্যকর বলে আপনি মনে করছেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখন নির্বাচন কমিশন কতটা ভূমিকা রাখতে পারে নিরপেক্ষ এবং কার্যকর, সেটা তো তারা এখন পর্যন্ত কোথাও প্রমাণ করতে পারেনি। এটা তাদের কোনো ঘটনাই ঘটেনি যে তারা আসলে কার্যকর কিনা, নিরপেক্ষ কিনা। এই জন্য আমরা বলতে চেয়েছিলাম যে মিনিমাম সিটি কর্পোরেশন 2-4-5টা, 2-4টা আপনার উপজেলা লেভেলে, পৌরসভাতে আপনি নির্বাচন করেন, করে আপনার সক্ষমতা, আপনার নিরপেক্ষতা, আপনার দক্ষতা আমরা দেখি, তাহলে না বোঝা যেত যে আপনি পেরেছেন কি পারেননি। কিন্তু আসলে তিনি তো এখনো মাঠে নামেননি। আমরা কিভাবে তাকে বলবো যে উনি নিরপেক্ষ আছেন, কার্যকর আছেন, সক্ষম আছেন? এগুলি এখনো বলার সময় হয়নি, যতক্ষণ না উনি কোনো মাঠে না নামছেন। মাঠে না খেললে তো বোঝা যাবে না যে উনি ভালো প্লেয়ার কিনা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আয়োজনে আপনি এসেছেন, আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আছি, কথা বলছিলাম ভোটের দ্বন্দ্ব, পিআর নাকি ব্যালট, এবং কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এস.এম.এ মোকাররেবুর রহমান নাসিমকে। তিনি ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক, এবি পার্টি। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।